হ্যালো স্টুডেন্টস, আমার নাম হলো লোপামুদ্রা। আমার চ্যানেলের নাম হলো বায়োলজি মন্ত্রা বাই লোপামুদ্রা। তো আজকে আমরা পড়ব হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, দ্যাট মিন্স ইটিসি। এই পর্যায়টি হলো রেসপিরেশনের সর্বশেষ পর্যায়, একদম থার্ড যে পার্টটা আছে, যেখানে আমরা পড়ব যে কি করে H2O এবং জল অর্থাৎ H2O এবং এটিপি উৎপন্ন হয়, সেই পোর্শনটা আমরা পড়ব। এর আগের যে পোর্শন গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেলের যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে কিন্তু আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এবং ক্রেবস সাইকেল প্রক্রিয়ায় কত অণু এটিপি উৎপন্ন হয়, এবং লাস্ট আজকে যেটা আমরা পর্যায়টা পড়ব যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সেটা কোথায় সংঘটিত হয়, কি করে হচ্ছে এবং কিভাবে এটিপি এবং জল তৈরি হচ্ছে। তো চলো তাহলে শুরু করা যাক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে প্রথম থেকে আরেকবার যদি আমরা রিভিশন দিই, একটা জাস্ট শর্ট রিভিশন বলছি যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় হবে। সবার ফার্স্ট কিন্তু এই জিনিসটা আমাদের জানতে হবে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় হবে। তা আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম এটা হলো একটা সেল, সেটা প্ল্যান্ট সেল হোক কি অ্যানিমাল সেল, সব কোষেই কিন্তু রেসপিরেশন সংগঠিত হয়, এটা তোমরা জানো, ঠিক আছে? তাহলে এটা একটা সেল, সেটা প্ল্যান্ট সেল কি অ্যানিমাল সেল। তার যে সাইটোপ্লাজম আছে, কোষের ভেতরে সাইটোপ্লাজম আছে, সেখানে সংগঠিত হয় কি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এবং কোষের শক্তিঘর অর্থাৎ হচ্ছে কি যে মাইটোকন্ড্রিয়ার ভেতরে, ম্যাট্রিক্সের ভেতরে কিন্তু সংগঠিত হবে ক্রেবস সাইকেল। তাহলে এটা একটা মাইটোকন্ড্রিয়া, আমি ধরে নিলাম এটা একটা মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার আমি আরেকটু এখানে ইলাবোরেট করব ব্যাপারটাকে, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। মাইটোকন্ড্রিয়া কি দ্বিপর্দা বেষ্টিত একটি কোষীয় অঙ্গাণু, এটা তোমরা জানো। তাহলে এ হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, কি বললাম? মাইটোকন্ড্রিয়া হলো দ্বি-একক পর্দা বিশিষ্ট একটি কোষীয় অঙ্গাণু, অর্থাৎ কি ডাবল লেয়ার থাকবে। তাহলে একটা আউটার মেমব্রেন আমি দেখিয়ে দিয়েছি, এবার ইনার মেমব্রেনটা দেখাবো। ইনার মেমব্রেনটা সাধারণত কি এরকম ভাঁজ করা থাকে। এই অঙ্গুলিকার প্রবর্ধকযুক্ত যে ভাঁজ করা অংশ, তাকে আমরা কি বলি? ক্রিস্টি বলি। মাইটোকন্ড্রিয়ার আলট্রা 3D স্ট্রাকচার যখন আমি তোমাদেরকে পড়াবো, তখন আমি সেটার ডেসক্রিপশন তোমাদের দিয়ে দেবো। এখন শুধু তোমরা মনে রাখো যে আউটার মেমব্রেনের ভেতরে ইনার মেমব্রেন, এবং ইনার মেমব্রেনটা হচ্ছে এরকম আঙুলের মতো প্রবর্ধকযুক্ত। এই আঙুলের মতো প্রবর্ধককে বলা হয় ক্রিস্টি। তাহলে কি মাইটোকন্ড্রিয়ার বাইরে একটি পর্দা আছে, একে কি বলবো? আউটার মেমব্রেন। ওকে, আউটার মেমব্রেন। এবং এর ভেতরের যে পর্দা, তাকে আমরা বলবো ইনার মেমব্রেন। ইনার মেমব্রেনের ভেতরে কি থাকবে? ইনার মেমব্রেনের ভেতরে যে পোর্শনটা থাকবে তার নাম হচ্ছে ম্যাট্রিক্স, একে আমরা বলবো ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মধ্যে কি সংগঠিত হয়? এই ম্যাট্রিক্সের মধ্যে ক্রেবস সাইকেল সংগঠিত হয়। এটা কিন্তু আমি তোমাদেরকে আগের দিন বলে দিয়েছি যে ম্যাট্রিক্সের মধ্যেই কিন্তু ক্রেবস সাইকেল সংগঠিত হবে। এইবার তোমাদের যেটা মেন প্রশ্ন আসবে যে ম্যাডাম ইটিএস সিস্টেম কোথায় সংগঠিত হয়? ইটিএস সিস্টেম সংগঠিত হয় ইনার মেমব্রেনের মধ্যে। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের মধ্যে কিছু প্রোটিন কমপ্লেক্স আছে। তাহলে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের মধ্যে কিছু প্রোটিন কমপ্লেক্স আছে। এই ইনার মেমব্রেনের মধ্যে কিছু প্রোটিন কমপ্লেক্স আছে, যেই প্রোটিন কমপ্লেক্সগুলোর কাজ কি? দেখো এখানেই বুঝতে পারছো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রনকে ট্রান্সপোর্ট করার কাজই হচ্ছে এই প্রোটিন কমপ্লেক্সগুলোর কাজ। এই ইনার মেমব্রেনের মধ্যেই হচ্ছে তোমার
ইটিএস সিস্টেম হচ্ছে সংগঠিত হবে। এরপরে যেটা আমাদের জানতে হবে যে ইটিএস সিস্টেমের ফলে কি কি উৎপন্ন হয়। ইটিএস সিস্টেমের ফলে আমার উৎপন্ন হবে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ এনার্জি কারেন্সি, এবং আরেকটি খুব ইম্পর্টেন্ট জিনিস উৎপন্ন হবে, সেটা হচ্ছে জল, H2O। H2O আমরা রেসপিরেশনে পড়েছিলাম না, জল উৎপন্ন হয়। এই জলটি উৎপন্ন হবে হচ্ছে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে। এইবার আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস তোমাদের যেটা জানতে হবে সেটা কি, এই দেখো আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে না, একে আমরা কি বলবো, একে আমরা বলবো হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল স্পেস বা পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। তাহলে একে আমরা কি বলবো, পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। এখানে আমি লিখে দিচ্ছি। তাহলে ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেনের মাঝখানে যে স্পেসটি আছে, ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেন, আমি এখানে করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে, বুঝতে সুবিধা হয় সেই হিসাবে আমি এই জায়গাটুকু করে দিচ্ছি। কি বললাম যে ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেনের মাঝখানে যে স্পেসটি আছে তাকে আমরা কি বলবো, পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। কন্ড্রিয়াল স্পেস। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে কেন এই জায়গাটার দরকার, কারণ এখানে অনেক রকম বিক্রিয়া সংগঠিত হবে, সেই কারণে এই পার্টগুলো তোমাদের জানতে হবে। আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। এবং এই ইনার মেমব্রেনের মধ্যেই কিন্তু আমাদের কিছু সিকোয়েন্স অফ প্রোটিন চেন অর্থাৎ কিছু প্রোটিন কমপ্লেক্সের চেন আছে, যারা কিনা এই ইলেকট্রনকে হচ্ছে ট্রান্সপোর্ট করে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে নিয়ে যায়। তো চলো এবার শুরু করা যায় যে টোটাল প্রসেসটা কিভাবে হচ্ছে, সেই জায়গাটা আমরা শুরু করছি। আচ্ছা, এর আগে কি আমি একটা বলে দিই তোমাদেরকে কথা, যে ক্রেবস সাইকেল থেকে আমরা কিন্তু একখানা জিনিস পেয়েছিলাম, কি সেটা হচ্ছে NADH2 এবং FADH2। এর আগের দিন যখন আমি তোমাদেরকে ওই হিসাবটা করিয়েছিলাম যে এটিপি কত অণু কি উৎপন্ন হয়, তখন কিন্তু আমি তোমাদেরকে বারবার একটা কথা বলেছিলাম, সেটা কি যে NADH2 অর্থাৎ এক অণু এই NADH2 তিনখানা হচ্ছে কি এটিপি তৈরি করে, এটা বলেছিলাম না, এবং এক অণু FADH2 দুখানা এটিপি তৈরি করে। তাহলে কিভাবে এটিপিটা তৈরি করে সেটাই আমরা আজকে পড়ব, ঠিক আছে। তাহলে চলো এবার শুরু করা যাক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের প্রসেসটা কিভাবে হয়। আচ্ছা, একটু ভালো করে বুঝলেই কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটি মানে এই পোর্শনটা যেটা আছে ইটিএস সিস্টেম খুব সহজ মনে হবে, শুধু একটু ভালো করে বুঝবে, ব্যাস তাহলেই হবে, তোমরা কিন্তু নিজেরাই সমস্ত কিছু লিখতে পারবে, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে কি বললাম যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় হবে, ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া। তাহলে সবার ফার্স্টে আমি কি করব তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা করি, যে আমি মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনটাকে আঁকিয়ে নিচ্ছি, হলো। তাহলে আমি ব্লু কালার দিয়ে কি করেছি, আউটার মেমব্রেনকে করেছি। তাহলে এটা হচ্ছে কি আউটার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া, আউটার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া, আচ্ছা। এরপরে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি, সেটা হলো যে কোনো মেমব্রেন হচ্ছে লিপিডের বাইলেয়ার, এতটুকু এখন জাস্ট মনে রেখো। পরে আমি তোমাদেরকে সেল মেমব্রেনের স্ট্রাকচার যখন পড়াবো তখন তোমরা গঠন সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে যাবে, বাট এখন তোমরা মনে রাখো যে যে কোনো মেমব্রেন কোষ পর্দা কিন্তু লিপিডের বাইলেয়ার, এটা তোমরা মনে রাখবে। তাহলে এরপরে আমি কি করব, আমি সবার আগে তোমাদেরকে যেটা বলেছিলাম, এরপরেই হবে ইনার লেয়ার। কিন্তু ইনার লেয়ারটা কি, তোমার ক্রিস্টি যে থাকে অর্থাৎ আঙুলের মতো প্রবর্ধক থাকে, কিন্তু আমি এখানে ওইভাবে দেখাচ্ছি, আমি জাস্ট নর্মাল দেখাচ্ছি যে
যেরকম এই লেয়ারটাকে করেছি তেমনি ওইভাবেই আমি ইনার লেয়ারটাকে করব। কিন্তু ইনার লেয়ার যেহেতু কি ইনার মেমব্রেন কি আমি লিপিডের বাইলেয়ারকে দেখাবো, কারণ কি আমাকে প্রোটিন কমপ্লেক্স দেখাতে হবে সেই জন্য। এবার তোমরা বলতেই পারতে ম্যাডাম আউটার মেমব্রেন তাহলে কেন দেখালেন না? কারণ আউটার মেমব্রেন নিয়ে আমাদের কোনো কাজ নেই, সেই জন্য আউটার মেমব্রেনের ক্ষেত্রে আমি লিপিডের বাইলেয়ার দেখাইনি। আমার কাজই হচ্ছে ইনার মেমব্রেন নিয়ে, সেজন্য ইনার মেমব্রেনের ক্ষেত্রে আমি লিপিডের বাইলেয়ারটা দেখাচ্ছি। তাহলে কি বললাম যে এরকম করে আমি লিপিডের একখানা বাইলেয়ার করে নিচ্ছি। আচ্ছা, এখানে লিপিডের বাইলেয়ার। তাহলে এই যে কালো পোর্শনের এখান থেকে এতটুকু, এটা হচ্ছে ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া। ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া। আগে যে স্ট্রাকচারটা তোমাদের দেখালাম সেই স্ট্রাকচারটাই এখন আমি একটু বড় করে দেখাচ্ছি, ব্যাস এইটুকুই, আর কিছু না। ইনার মেমব্রেন আউটার মেমব্রেন হয়ে গেল। মাঝখানের যে স্পেস ছিল সেই স্পেসকে আমরা কি বলেছিলাম? এই যে স্পেস, এই স্পেসটা আছে ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেনের মাঝখানে যে স্পেসখানা আছে, আমি আরেকটু ভালো করে বোঝানোর জন্য আমি এখানে আরেকটু দাগ দিয়ে দিচ্ছি, পরে আমি মুছে দিব। এই যে ইনার মেমব্রেন, ঠিক আছে, ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেনের মাঝখানে যে স্পেস আছে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। তা আমি এখানে একটু করে রাখছি তোমাদেরকে বোঝানোর জন্য, সবুজ কালি দিয়ে করছি। পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস, পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। কেন দরকার একটু পরেই তোমরা বুঝতে পারবে কেন এই জায়গাটির দরকার। আর ভেতরের এই পোর্শনটির নাম কি? ভেতরের এখানে যে পোর্শনটি আছে, ভেতরের পোর্শনটা, এই ইনার মেমব্রেনের ভেতরের পোর্শনটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়া, যেখানে কি ঘটে? ক্রেব সাইকেল ঘটে। একটু আগে বললাম না যেখানে কি ঘটবে? ক্রেব সাইকেল ঘটে। এখানে হচ্ছে ক্রেব সাইকেল ঘটবে। আচ্ছা, আমি এদিকে করি বরঞ্চ, ওখানে আমার একটু দরকার পড়বে। যেখানে হচ্ছে হবে হচ্ছে ক্রেব সাইকেল, বরঞ্চ আমি এখানে করি ক্রেব সাইকেল। ওকে, যেখানে হবে হচ্ছে ক্রেব সাইকেল। ওকে, আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে কি বলেছিলাম যে তোমার ইনার মেমব্রেনের মধ্যে কিছু প্রোটিন কমপ্লেক্স থাকে, ঠিক আছে? তাহলে কি যে কোনো যখন আমরা মেমব্রেন লেয়ার মানে মেমব্রেন সম্পর্কে পড়ব তখন আমরা দেখব যে লিপিডের বাইলেয়ার থাকে এবং মাঝখানে কিছু প্রোটিনের কমপ্লেক্স থাকে, ঠিক আছে? তো এখানেও কি হবে? কিছু প্রোটিনের কমপ্লেক্স থাকবে। তাহলে এই যে আমি ইনার মেমব্রেনটা এখানে করেছি, এখানেও কি হবে? কিছু প্রোটিনের কমপ্লেক্স আছে। তাহলে আমি এখানে প্রোটিনের কমপ্লেক্সগুলোকে আমি লাল দিয়ে দেখাচ্ছি। এখানে একটা কমপ্লেক্স, ঠিক আছে, এইখানে একখানা কমপ্লেক্স, টোটাল কটা কমপ্লেক্স থাকবে? 4খানা কমপ্লেক্স থাকবে, ঠিক আছে? এখানে একটা কমপ্লেক্স, এই ভিতরে একখানা কমপ্লেক্স থাকবে, অর্থাৎ ইনার মেমব্রেনের ভেতরে আমি একখানা কমপ্লেক্স করব, এইখানে একখানা কমপ্লেক্স করব। এই হলো গিয়ে আমার 4খানা কমপ্লেক্স, ঠিক আছে? 1খানা, 2খানা, 3খানা, 4খানা। তাহলে এই কমপ্লেক্সের এবার আমি নামকরণ করি। কমপ্লেক্সের নাম কি দিব? প্রথম যে কমপ্লেক্সটা আছে তার নাম হচ্ছে কমপ্লেক্স 1। প্রথম যে কমপ্লেক্স আছে তার নাম হলো কমপ্লেক্স 1। পরের যে নাম আছে তার নাম হলো কমপ্লেক্স 3। তোমরা কিন্তু এখানে ভুল করো না, 2 নাম্বার লিখে দিও না, মনে রাখবে 2 নাম্বার কমপ্লেক্সটা একটু ভেতরের দিকে থাকে, ইনার মেমব্রেনের ভেতরের দিকে থাকে। তাহলে এ হলো কমপ্লেক্স 2, অর্থাৎ কি 1 এবং 2 এর মাঝখানে 3 থাকবে, 1 এবং 2 এর মাঝখানে 3 থাকবে, ঠিক আছে? তাহলে এই 1 এবং 2 এর মাঝখানে আছে 3, এবং এই লাস্ট কমপ্লেক্সটার নাম হলো 4, কমপ্লেক্স 4, ঠিক আছে?
তাহলে প্রোটিন কমপ্লেক্স মানে কি, অনেকগুলো প্রোটিন যখন একসাথে যুক্ত অবস্থায় থাকে তখন আমরা তাকে প্রোটিন কমপ্লেক্স বলি। তাহলে সেক্ষেত্রে কি কখানা কমপ্লেক্স আছে, 4খানা কমপ্লেক্স আছে। ঠিক আছে, কেন আমি 3টাকে আগে লিখলাম এবং 2 নাম্বার কমপ্লেক্সকে পরে লিখলাম সেটাও আমরা এখানে কিন্তু জানবো। ঠিক আছে, আচ্ছা চলো এবার তাহলে শুরু করা যাক। ক্রেবস সাইকেল থেকে আমরা কি পাই, NADH2। আমি একটু আগেই বললাম যে ক্রেবস সাইকেল থেকে আমরা NADH2 এবং FADH2 পাই। তাহলে ক্রেবস সাইকেল থেকে দেখি, 1 মিনিট, হ্যাঁ এবার কি বললাম, ক্রেবস সাইকেল থেকে আমরা কি পাবো, ক্রেবস সাইকেল থেকে আমরা পাবো হচ্ছে NADH2। ঠিক আছে, এই NADH2 কি করবে, এই NADH2, এই যে আমরা কিভাবে NADH2 পেয়েছিলাম, NAD+ ছিল যে কিনা হাইড্রোজেন মলিকিউলের সাথে বিক্রিয়া করে NADH2 পেয়েছে। তাহলে আমরা যদি এই NADH2কে ভেঙে দিই তাহলে আমরা কি পাবো, আমি এখানে একটু করে দেখাচ্ছি তোমাদের বোঝার জন্য। তাহলে কি পাবো এখানটায় দেখো, তাহলে NADH2 এটা যদি ভেঙে যায় তাহলে কি তৈরি করবে, NAD+ আর কি করবে, একটা H+ তৈরি করবে আর একটা H তৈরি করবে, তাই আছে না, এরকম আছে না। ঠিক আছে, অর্থাৎ কি NADH + H+ ছিল। আচ্ছা এইভাবেও তোমাদেরকে দেখাতে পারি, NADH + H+ ছিল। ঠিক আছে, দেখি দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে, NADH H+ ছিল। এই যে NADH এখান থেকে কি হবে, একটা ইলেকট্রন বার হয়ে যাবে, অর্থাৎ NAD+ তৈরি হবে, ইলেকট্রন থাকলো এবং এই একটা হাইড্রোজেন থাকলো। এই টোটাল এখন এরা কি করবে, যে NADH2 এর কাছে কি আছে, একটা ইলেকট্রন আছে আর একটা হাইড্রোজেন আছে। এই NADH2 কি করবে, কমপ্লেক্স যে 1 আছে তাকে এই ইলেকট্রন এবং হচ্ছে যে তোমার হচ্ছে হাইড্রোজেন সেটা দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে কি করলাম, NADH2 সে কি করলো, কমপ্লেক্স 1কে, আচ্ছা কমপ্লেক্স 1টা আমি একটু দূরে লিখছি বোঝার জন্য, কমপ্লেক্স 1কে কি করলো, হাইড্রোজেন এবং ইলেকট্রন দিয়ে দিল। তাহলে কি তৈরি করলো, NAD+ তৈরি হলো, আগের মতো হয়ে গেল। ঠিক আছে, তাহলে NADH2 কি করলো, হাইড্রোজেন দিল এবং ইলেকট্রন দিল। তাহলে এই ইলেকট্রনটা কে ক্যাচ করলো, এই প্রোটিন কমপ্লেক্সটি ক্যাচ করলো। এখানে একটা প্রোটিন কমপ্লেক্স আছে, সেই প্রোটিন কমপ্লেক্স কি করবে, এই ইলেকট্রনকে ক্যাচ করবে। আমার মেইন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের কাজ কি, ইলেকট্রনকে ক্যাচ করা। তাহলে এই যে NADH2 এর যে ইলেকট্রন তাকে কি করবে, প্রোটিন কমপ্লেক্স যে 1 আছে সে হচ্ছে কি করবে, তাকে হচ্ছে ক্যাচ করে ফেলবে। তাহলে আমি এটা একটু লাল দিয়ে লিখছি যে কমপ্লেক্স 1। ঠিক আছে, প্রোটিন কমপ্লেক্সের 1 কি করবে, NADH2 এর যে একটা ইলেকট্রন আছে তাকে হচ্ছে ক্যাচ করবে। ওকে, এরপরে দেখো কি হবে, এই ইলেকট্রনকে ক্যাচ করার পর কে গ্রহণ করবে, তার মানে নিশ্চয়ই আমি বললাম যে কিছু প্রোটিনস আছে, তাহলে সেই প্রোটিনসগুলোর আমার নাম পড়তে হবে। প্রথম যে প্রোটিনটা আছে তার নাম হচ্ছে FMN, ফ্ল্যাভিন মোনোনিউক্লিওটাইড, FMN ফ্ল্যাভিন মোনোনিউক্লিওটাইড। সে কি করবে, এই ফার্স্ট ইলেকট্রনকে সে গ্রহণ করবে। এ কি করবে, আবার আরেকজনকে, আরেকটা প্রোটিন আছে তাকে দিয়ে দিবে। মেনলি কি হবে, এই টোটাল ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে আমরা কি করব, ইলেকট্রনকে রিলে রেসের মতো একজনের থেকে আরেকজনকে দিব। একজনের থেকে আমার কাছ থেকে তুমি নেবে, তোমার কাছ থেকে ও নেবে, ওর কাছ থেকে ও নেবে, এরকম করে আমরা কি করব, ইলেকট্রন থেকে একজনের থেকে আরেকজনের কাছে দিয়ে দেব। এতে কি হবে, এতে হবে যে ইলেকট্রনের যে এনার্জি সেটা লুজ হবে। আমাদের মেন কাজই করতে হবে ইলেকট্রনের এনার্জিকে আমি লুজ করব। ইলেকট্রনের এনার্জি যদি লুজ হয় তাহলে কি হবে সেটা আমি পরে বলছি। আচ্ছা, তাহলে কি বললাম, যে NADH2 থেকে একখানা H+ এবং একখানা ইলেকট্রন কি করবে, বেরিয়ে যাবে। তাহলে একখানা H+ এখানে আছে এবং ইলেকট্রনটাকে কে গ্রহণ করলো, FMN, যে কেনা এক ধরনের প্রোটিন, সে গ্রহণ করলো। গ্রহণ করার পর সে কি করবে, সে আরেকখানা যে প্রোটিন আছে তাকে দিবে। সেই প্রোটিনের নাম কি, সেই প্রোটিনের নাম হচ্ছে FES।
FES, তাহলে কি বললাম, প্রথমে নিল FMN, তারপরে নিল FES। এরপরে কি হবে, এই ইলেকট্রনটা হচ্ছে কাকে দিবে, একখানা প্রোটিন আছে তার নাম হচ্ছে ইউবিকিউনন। ইউবিকিউনন, তোমাদের বইয়ে দেখবে ইউবিকিউননের দেওয়া আছে ইউবিকিউনন, একে হচ্ছে এই ইলেকট্রনটি প্রদান করে দিবে। ঠিক আছে, যেই কিনা এই ইলেকট্রনটি, আমরা সাধারণত কি জানি যে ইলেকট্রন দিয়ে দিচ্ছে সে কি হচ্ছে, জারিত হচ্ছে, এবং যে ইলেকট্রনটি নিচ্ছে সে বিজারিত হয়ে যাচ্ছে। তো এখানে কি হচ্ছে, ইউবিকিউনিয়ন এই ইলেকট্রনটি গ্রহণ করে ও কি হলো, বিজারিত হয়ে গেল, এবং বিজারিত অবস্থায় কি হবে, ও থাকতে পারবে না। সঙ্গে সঙ্গে ইউবিকিউনন কি করবে, এই ইলেকট্রনের যে এনার্জি, আমি কি বললাম, ইলেকট্রন একজনের থেকে যখন আরেকজনের কাছে যাচ্ছে ও বারবার তার যে শক্তি তাকে লুজ করছে, এনার্জি লুজ করছে। এই যে এনার্জি লুজ করছে, এই এনার্জি লুজ করে যে শক্তি ব্যয় করছে, সেখান থেকে কিছুটা শক্তি ইউবিকিউনন নিয়ে কি করবে, এই যে এখানে হাইড্রোজেন প্লাস ছিল, অর্থাৎ NADH2 থেকে যে একখানা ইলেকট্রন এবং হাইড্রোজেন আয়ন ছিল তার সাথে যুক্ত হয়ে সে কি করবে, QH2 গঠন করবে, UQ, অর্থাৎ ও হচ্ছে কি হবে, UQH2 গঠন করবে। ঠিক আছে, এবং ইলেকট্রন কিন্তু আছে, ও ট্রান্সপোর্ট করেই যাচ্ছে। ঠিক আছে, এবার আমি কি বললাম যে এখানে কি হবে, আচ্ছা আরেকবার তাহলে বলে নিই, যে এই যে ইলেকট্রনটা লুজ হচ্ছে, এই লুজ ইলেকট্রনের শক্তিকে কাজে লাগিয়ে ইউবিকিউনন একখানা হাইড্রোজেনকে নিয়ে নেবে, এবং এই যে হাইড্রোজেন যেটা ম্যাট্রিক্সের ভেতরে আছে সে কি করবে, এই যে ইলেকট্রনের এনার্জি লুজ হচ্ছে সেটাকে কাজে লাগিয়ে সে কি করবে, হাইড্রোজেন ম্যাট্রিক্স থেকে কি করবে, এই কমপ্লেক্স 1-এর ভেতর দিয়ে চলে যাবে হচ্ছে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসের ভেতরে। ঠিক আছে, কি করবে, এই যে এনার্জিটা লুজ হচ্ছে সেই লুজ এনার্জিটাকেও কাজে লাগিয়ে হাইড্রোজেন যে ম্যাট্রিক্সে ছিল সেটা চলে যাবে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসে। ঠিক আছে, হলো। এইবার দেখো কি হবে, ঠিক এখান থেকে যে ইলেকট্রন আসছে, আমি কি করতে হবে, কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 3-তে যাবো। এবার কিচ্ছু না, ইলেকট্রনকে আমি কি করবো, একজনের কাছ থেকে আরেকজনের কাছে দেবো, এই হচ্ছে মেন ঘটনা, আর কিচ্ছু না, শুধু এখানে নামগুলোকে একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইউবিকিউনন কি হলো, H2 তো হলো। এবার ও কি করবে, এটা হচ্ছে দিবে সাইটোক্রোমকে দিবে। সে সাইটোক্রোমের নাম কি, সাইটোক্রোম B1, সাইটোক্রোম B1 কে দিবে। ইউবিকিউনন কি করবে, এখানে ইউবিকিউননের হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনও কিন্তু এরপর এই কমপ্লেক্স 3-এর ভেতর দিয়ে আবার পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসে যাবে। ঠিক আছে, সেটা আমি পরে বলছি। ইউবিকিউনন কি করবে, তার যে ইলেকট্রন সেটা হচ্ছে সাইটোক্রোম B1 কে দিবে। সাইটোক্রোম B1 এরপরে কি করবে, আবার FES কে দিবে তার ইলেকট্রনটি। সাইটোক্রোম B1 সেই ইলেকট্রনটা গ্রহণ করবে এবং আবার FES কে দিবে। এরপরে কি করবে, আবার সেটা দিবে হচ্ছে সাইটোক্রোম C1 এর মধ্যে, সাইটোক্রোম C1 এর মধ্যে হচ্ছে দিবে। ঠিক আছে, এইবার হচ্ছে কি, এই যে ইলেকট্রন আবার এখানে হচ্ছে লুজ করছে, ইলেকট্রন কি হচ্ছে, লুজ হচ্ছে, ইলেকট্রন কি করছে, তার এনার্জি লুজ করছে। যতবার ও একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে ও ততবার এনার্জি লুজ করবে, এবং এটাই আমরা চাই যাতে ওর এনার্জি লুজ করে। এবং এনার্জি লুজ করার ফলে কি হবে, এই যে দেখো তোমার এখানে যে হাইড্রোজেন ছিল, ইউবিকিউনন যে হাইড্রোজেনকে হচ্ছে গ্রহণ করেছিল, সেই হাইড্রোজেন প্লাস H+ আয়নটাও কি হবে, এই কমপ্লেক্স 3-এর মধ্য দিয়ে আবার পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসে চলে আসবে। মেন আমাকে কি করতে হবে, এই পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসের মধ্যে হাইড্রোজেনের ঘনত্বকে বাড়াতে হবে। ঠিক আছে, হাইড্রোজেনের ঘনত্বকে আমাকে বাড়াতে হবে। তাহলে হাইড্রোজেনের ঘনত্ব কিভাবে বাড়ছে, দেখো কমপ্লেক্স 1 দিয়ে একখানা চলে গেল, কমপ্লেক্স 2 দিয়ে একখানা চলে গেল, এরপরে দেখো যে কি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি হবে, সাইটোক্রোম C1 যে আছে, সাইটোক্রোম C1 তার ইলেকট্রনকে দিবে হচ্ছে সাইটোক্রোম C কে, সাইটোক্রোম C। ঠিক আছে, এখানেও কি হবে, আগেরটা দেখ আমি বললাম না, 1
3 2 1 আর 2 এর মাঝখানে 3, এক্ষেত্রেও কি হচ্ছে বি এবং সি, মানে আমরা কি পড়ি এ বি সি, কিন্তু এখানে উল্টোভাবে আসবে বি সি এ, লাস্ট গিয়ে আমরা পাবো এ। ঠিক আছে, কমপ্লেক্স 4-এ আমি দেখাচ্ছি। তাহলে সাইটোক্রোম B1 থেকে আসলো সাইটোক্রোম C1-এ, C1 থেকে সাইটোক্রোম শুধু সিতে আসবে, সাইটোক্রোম শুধু সিতে আসবে। এরপরে কি হবে, সাইটোক্রোম সি থেকে এটি যাবে হচ্ছে, এই ইলেকট্রনটি চলে যাবে হচ্ছে সাইটোক্রোম এতে, সাইটোক্রোম এতে। এবার সাইটোক্রোম এ থেকে এই ইলেকট্রনটি কার কাছে যাবে, সাইটোক্রোম A3-তে, সাইটোক্রোম A3-তে এই ইলেকট্রনটি হচ্ছে চলে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে দেখো এখানটায় বারবার যে ইলেকট্রন এখানে পাস হচ্ছে, এর ফলে কি হচ্ছে এনার্জি লুজ হচ্ছে, আর এনার্জি লুজ করার ফলে আমার কি হবে, এনার্জি লুজ করার ফলে আমার হচ্ছে হাইড্রোজেন আয়ন কি হবে, বাইরে বেরিয়ে যাবে, অর্থাৎ ম্যাট্রিক্স থেকে ও কি করবে, পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসের মধ্যে চলে যাবে। এখানেও দেখ একটা কথা বলি, এই যে এখানেও কিছু হাইড্রোজেন আছে, এই ম্যাট্রিক্সের ভেতরে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনটাও কি হবে, এখানে ম্যাট্রিক্সের ভেতরে যে হাইড্রোজেন আছে সেও কি করবে, এই যে ইলেকট্রনের এনার্জি লুজ আছে সেটাকে হচ্ছে ব্যবহার করে কি হবে, এখান থেকে হাইড্রোজেন আয়ন পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসে চলে যাবে। ঠিক আছে, এইবার আসি হচ্ছে আমি কমপ্লেক্স 2-তে। কমপ্লেক্স 2-তে কি হচ্ছে, কমপ্লেক্স 2-তে হচ্ছে আমরা কি পড়েছিলাম, যে আমি এখানে লিখি কমপ্লেক্স 2 যাতে সুবিধা হয়। ঠিক আছে, কমপ্লেক্স 2 এখানে লিখছি, না এদিকে লিখি, সরি ম্যাট্রিক্স এখানটাই করলাম, কমপ্লেক্স 2 এদিকে লিখছি। ঠিক আছে, এইবার যেটা হবে, আমরা কি পড়েছিলাম, আমরা ক্রেবস সাইকেল থেকে পেয়েছি NADH2, তেমনি কিন্তু ক্রেবস সাইকেল থেকে আমরা পেয়েছি FADH2, FADH2 এটা কিন্তু পেয়েছিলাম, তাই না? এই FADH2 কি হবে, FAD-তে পরিণত হবে, FAD+-এ পরিণত হবে, FAD+-এ পরিণত হবে। ঠিক আছে, তাহলে কি NADH2 যেমন তার ইলেকট্রন এবং হাইড্রোজেনকে দিয়ে দিয়েছে, তেমনি FADH2ও কি করবে, তার ইলেকট্রন এবং হাইড্রোজেনকে কি করবে, দিয়ে দিবে। তাহলে কি হবে, এই কমপ্লেক্স 2 কি করবে, FADH2 এর যে ইলেকট্রন আছে তাকে গ্রহণ করবে, তাকে এখান থেকে কি হবে, তার একটা ইলেকট্রনকে গ্রহণ করবে। এবং দেখ এখানে দেখ আমরা কি পড়েছিলাম, FMN, কারণ যেহেতু NADH2 আর NAD ছিল সেজন্য F দিয়ে শুরু হয়েছিল, কিন্তু যেহেতু এখানে FADH2 FAD আছে সেজন্য আর F দিয়ে শুরু হবে না, ডাইরেক্ট কি হবে, একদম FES-এ চলে যাবে, ডাইরেক্ট হচ্ছে FES-এ চলে যাবে, এই ইলেকট্রনটা কি হবে, FES-এ চলে যাবে। এবং এই FES থেকে ইলেকট্রনটা কার মধ্যে পাস হবে, এই FES থেকে যে ইলেকট্রনটা আছে কার মধ্যে পাস আছে, এই যে UBQ নন এখানে আছে, তেমনি কমপ্লেক্স 2 এর থেকেও ইলেকট্রন হচ্ছে UBQ ননের মধ্যে পাস হবে। এবং UBQ নন কি হবে, যখন এই ইলেকট্রনটাকে গ্রহণ করবে তখন ও বিজারিত হয়ে যাবে, ও আবার বিজারিত অবস্থায় থাকতে পারবে না, ও সঙ্গে সঙ্গে কি করবে, এখানে যে হাইড্রোজেন আছে FADH2 থেকে একটা তো হাইড্রোজেন পেয়েছিলাম, H+ পেয়েছিলাম, সেই H+কে H+-এর সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে, UQH2, UQH2। ঠিক আছে, কি করে করলো, এই যে ইলেকট্রনটা তার এনার্জি লুজ করছে এবং এই এনার্জি লুজ করছে, সেই লুজ এনার্জি থেকে ও কি করলো, একটা হাইড্রোজেনকে টেনে নিল এবং UQH2 তৈরি করলো। এইবার এই UQH2 কি হবে, আবার যে কি সেই একই ঘটনা, সাইটোক্রোম B1-কে তার ইলেকট্রনটা দিয়ে দিবে এবং এ কি করবে, যেটা আমি তোমাকে বললাম যে আগেরটার মতনই, এখানে যেমন FMN FES হলো, UBQ নন থাকলো, UBQ নন হাইড্রোজেন যেটা আছে UQH2 তৈরি হলো, সে কি করলে ইলেকট্রনটা সাইটোক্রোম B1-কে দিল, তেমনি এখানেও UQH2 ইলেকট্রনটা হচ্ছে সাইটোক্রোম B1-কে দিয়ে দিল। এবং এই UQH2 এর যে হাইড্রোজেনটি আছে এবং UQH2 এর এই যে এখানে যে হাইড্রোজেনটি আছে এখানটায়, যেটা ও FMN থেকে নিয়েছিল, সরি FADH2 থেকে নিয়েছিল, সেইটা কি হবে, আবার কমপ্লেক্স 2 এর মধ্য দিয়ে কি হবে, বার হয়ে যাবে হচ্ছে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসে। ঠিক আছে, তাহলে কি হলো, একবার জাস্ট একটু রিক্যাপ করে দিই, কারণ এরপরে আমরা শুরু করব। দেখ এখানে কিন্তু আমার হাইড্রোজেন গ্র্যাডিয়েন্ট তৈরি হয়েছে, অর্থাৎ পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসের মধ্যে আমার প্রচুর পরিমাণে হাইড্রোজেনের ঘনত্ব বেড়ে গেছে।
ঠিক আছে। এবার বেশি যখন হয়ে যাবে হাইড্রোজেন তখন ও থাকতে পারবে না, তখন ও কিছু একটা করবে। সেটা কি করবে আমি পরে বলছি, তার আগে আমি শুধু এতটুকু একটু বলে নিই, দেখে নে একবার যে কি বললাম। ইনার মেমব্রেনের মধ্যে, মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনের মধ্যে কিছু প্রোটিন কমপ্লেক্স আছে যা কিনা কি করে, ইলেকট্রনকে গ্রহণ করে এবং একজনের থেকে আরেকজনকে দেয়। এই হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এবার কি পড়েছিলাম, যে কোনো মেমব্রেন হচ্ছে লিপিডের বাইলেয়ার, সেজন্য আমি এখানে কি করছি, লিপিডের বাইলেয়ার দেখাচ্ছি এবং তার মাঝখানে কি করেছি, আমি 4খানা কমপ্লেক্স দিয়েছি, 4খানা প্রোটিন কমপ্লেক্স দিয়েছি। মানে আমি দেইনি, এটা আবিষ্কার হওয়ার পর থেকে তাই আছে যে 4খানা প্রোটিন কমপ্লেক্স থাকে। তা প্রথমটা কি থাকবে মনে রাখবি, 1 আর 2 এর মাঝখানে 3 থাকে, তাহলে 1 নাম্বার কমপ্লেক্স, দেন 3 নাম্বার কমপ্লেক্স, দেন 2 নাম্বার কমপ্লেক্স, দেন 4 নাম্বার কমপ্লেক্স। এবার মেন মুদ্রাটা কি হচ্ছে যে আমি তোকে বললাম যেটা 1 আর 2 এর মাঝখানে 3, তাহলে 1 থেকে ইলেকট্রন 3-এ আসবে, 2 এর থেকে ইলেকট্রন 3-এ আসবে, দেন 3 থেকে 4-এ যাবে। এই হলো শিফটিংয়ের ঘটনা। তাহলে 1 থেকে কে আসবে, NADH2, যে যার কাছে দুটো মাত্রই মূল্যবান সম্পদ আছে, একটা হচ্ছে তার ইলেকট্রন, একটা হচ্ছে তার হাইড্রোজেন, দুটোই সে কি করে, সে কমপ্লেক্স 1-কে দিয়ে দেয়। কমপ্লেক্স 1 কি করে, সে ইলেকট্রনটাকে গ্রহণ করে। কমপ্লেক্স 1-এর প্রথম কমপ্লেক্স 1-এর প্রথম কোন কম্পাউন্ড হচ্ছে ইলেকট্রনকে গ্রহণ করে, সেটা হচ্ছে FMN। FMN কি করে, সেটা হচ্ছে FeS কে দিয়ে দেয়। FeS কি করে, সেটা UbQ9-কে দেয়। আচ্ছা এখানে একটু বলে দিই, এই UbQ9টা হচ্ছে একমাত্র মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার, বাদবাকি কেউ কিন্তু নিজের জায়গা থেকে সরতে পারে না। একমাত্র UbQ9ই হচ্ছে নিজের জায়গার থেকে মুভ করতে পারে বলে একে মোবাইল ক্যারিয়ার বলা হয়। UbQ9 কি করে, এই যে ইলেকট্রন যে এক প্রোটিন থেকে আরেক প্রোটিনে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, ওই এনার্জি লুজ করছে, সেই এনার্জি লুজের ক্ষমতাকে সে গ্রহণ করে। সে কি করলো, একখানা হাইড্রোজেনকে নিয়ে নিল এবং কি করলো, সেই ইলেকট্রনটা কমপ্লেক্স 3 যেটা হচ্ছে সাইটোক্রোম B1-কে দিয়ে দিল এবং কি করলো, এখানে যে হাইড্রোজেনকেও গ্রহণ করেছিল সেটা কি করলো, কমপ্লেক্স 2 এর মধ্য দিয়ে সে কি করলো, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসের মধ্যে দিয়ে দিল। এরপর কি হলো, কমপ্লেক্স যে 3 আছে সেখানে সাইটোক্রোম B1 ছিল, সাইটোক্রোম B1 কি করলো, তার ইলেকট্রন FeS-কে দিয়ে দিল, FeS সাইটোক্রোম C-কে দিয়ে দিল। সাইটোক্রোম C1 কি করলো, সাইটোক্রোম C-কে দিল, সাইটোক্রোম C এরপরে দিল সাইটোক্রোম A-কে, দেন আসলো হচ্ছে A3-কে। এরপরে কি হচ্ছে, দাঁড়াও বলে দিচ্ছি, এরপরে হচ্ছে FeDH2 যে আছে, সেও কি করলো, তার দুটো অমূল্য সম্পদ হাইড্রোজেন এবং ইলেকট্রনকে দান করে দিল। দান করে দেওয়ার ফলে কমপ্লেক্স 2 কি করলো, কমপ্লেক্স 2 এর যে FeS প্রোটিন আছে সেই ইলেকট্রনটাকে গ্রহণ করলো, গ্রহণ করলে UbQ9-কে দিল, UbQ9 আবার UQH2 তৈরি করলো এবং ইলেকট্রনটা কাকে দিয়ে দিল, কমপ্লেক্স 3-কে দিল এবং একখানা হাইড্রোজেন সে বার করে দিল কমপ্লেক্স 3 এর মাধ্যমে। দেখো এখানে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 3 এবং কমপ্লেক্স 4 এর মধ্য দিয়ে হাইড্রোজেন আয়ন যাতায়াত করছে, কিন্তু কমপ্লেক্স 2 এর মধ্য দিয়ে কোনো রকম হাইড্রোজেন যাতায়াত করছে না। এর থেকে তোমরা বুঝতে পারো যে কমপ্লেক্স 2টা কি হচ্ছে, একটু ভেতরের দিকে প্রথিত থাকে। ঠিক আছে। আচ্ছা, কেন এই ইলেকট্রনটিকে বারবার এরকম চেনের মধ্য দিয়ে কমপ্লেক্স 4 এর মধ্যে আনা হয়? কারণ কমপ্লেক্স 4 এর মধ্যে একটি খুব ইম্পর্টেন্ট জিনিস বসে আছে। তার নাম কি? তার নাম হলো গিয়ে আণবিক অক্সিজেন। তার নাম হলো গিয়ে আণবিক অক্সিজেন। এই আণবিক অক্সিজেন কি করে, যে কিনা কমপ্লেক্স 4 এর পাশে বসে থাকে, সে কি করে, ইলেকট্রনকে নিজের দিকে টানছে এবং টেনে কি করবে, সে ইলেকট্রনটাকে গ্রহণ করবে এবং এইখানে যে H+ আয়ন ছিল তার সাথে যুক্ত হয়ে, অর্থাৎ ম্যাট্রিক্সের মধ্যে তো H+ আয়ন আছে এবং ম্যাট্রিক্সের H+ আয়নকে নিয়ে এবং এই যে আণবিক অক্সিজেন যে 4th কমপ্লেক্সের পাশে বসে আছে, সে কি করবে, 4th কমপ্লেক্স থেকে এই ইলেকট্রনটিকে হচ্ছে নিজের দিকে টেনে নেবে। ঠিক আছে, ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিবে, অর্থাৎ এখানে আমি লিখে দিচ্ছি E- এবং হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে, H2O। আমরা দেখেছি না যে হচ্ছে তোমার রেসপিরেশনে উৎপন্ন বস্তুর মধ্যে আমরা পেয়েছি না কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে H2O, এই H2O তৈরি হলো।
ঠিক আছে। এরপরে আমরা যেটা পড়বো, দেখ অলরেডি একখানা প্রোডাক্ট আমার তৈরি হয়ে গেল। এই ইলেকট্রনটিকে কি করলাম, জাস্ট মুভ করালাম। এই ইলেকট্রন মুভের ফলে কি হলো, তার এনার্জি লুজ হলো এবং সেই লুজ এনার্জিটাকে, যে এনার্জি লুজ হওয়ার পরে সেই ইলেকট্রনটিকে কি করলো, আণবিক অক্সিজেন গ্রহণ করলো এবং হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে সে তৈরি করলো হচ্ছে জল। ঠিক আছে, H2O তৈরি করলো। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা কি, এই যে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসের মধ্যে দেখ প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়নের ঘনত্ব বেড়ে গেছে। ওরা কি করবে, এই পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসের মধ্যে কিছুতেই থাকতে আর চাচ্ছে না। ওরা আবার কি করবে, আবার যাতে ওরা ম্যাট্রিক্সে চলে আসে, এই কারণে ওরা কি করবে, চারিদিকে ছোটাছুটি করতে থাকবে। অর্থাৎ এখানে প্রচুর হাই এনার্জি হয়ে গেছে। আর আমরা এটাই চাইতাম যে করে হোক হাই এনার্জি যেন আমরা তৈরি করি। কারণ কি, আমাকে এই এনার্জিটাকে কাজে লাগিয়ে আমাকে কি তৈরি করতে হবে, ATP তৈরি করতে হবে। তাহলে এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, সেটা কি, সেটা হলো এটা আউটার মেমব্রেন, এখানে চলে আসবে হচ্ছে ইনার মেমব্রেন। ঠিক আছে, এই ইনার মেমব্রেনেই কমপ্লেক্স 4 এর পাশে একখানা অর্ধ একক থাকে, সাব ইউনিট থাকে, যাকে আমরা বলি অক্সিজোম। মনে আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমরা পড়েছিলাম অক্সিজোম, যার নাম কি F0, অর্থাৎ F0 F0 পড়েছিলাম না, F0 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 F0। ঠিক আছে, তাহলে এই যে এখানে আরেকখানা কমপ্লেক্স আছে, এটাও এক ধরনের কমপ্লেক্স। এই কমপ্লেক্সটার নাম কি, বেসিক্যালি এই কমপ্লেক্সটার নাম হলো অক্সিজোম। আমরা মাইটোকন্ড্রিয়ার মধ্যে যখন গঠন পড়েছিলাম ছোটোবেলায়, আমরা কিন্তু পড়েছিলাম, ক্লাস 9-এ থাকতে তোমরা এটা পড়েছিলে, যে মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির মধ্যে কি হয়, যে অন্তঃপর্দার মধ্যে কিছু দানাদার বস্তু দেখা যায়, তাকে আমরা বলছিলাম হচ্ছে, একটার নাম বলেছিলাম অক্সিজোম। তাহলে এখানে যে নীল কালারের যে জিনিসটা আমি করেছি তার নাম হলো কি অক্সিজোম। আমি এখানে উপরে লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, অক্সিজোম। ঠিক আছে, এই অক্সিজোম কমপ্লেক্স কি করে, এই একটা মাত্র কমপ্লেক্স যার মধ্য দিয়ে কি হবে, এই যে এখানে যত হাইড্রোজেন আছে, এই যে যত হাইড্রোজেন আছে, আচ্ছা তোমাদেরকে যেটা বলছিলাম যে এখানে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে যত হাইড্রোজেন আয়ন আছে তারা সব কি করবে, এই অক্সিজোমের ভেতর দিয়ে, এই একটি মাত্র চ্যানেল যার ভেতর দিয়ে কি হবে, হাইড্রোজেন আয়নগুলো ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়ার ভেতরে প্রবেশ করবে। আমাদের এটাই কাজ ছিল, যার জন্য কি করেছিলাম, আমরা হাইড্রোজেন আয়নকে বারবার কি করছিলাম, মাইটোকন্ড্রিয়াল স্পেসের মধ্যে পাঠাচ্ছিলাম, যাতে কি হয়, সেখানে গিয়ে হাইড্রোজেনের ঘনত্ব বেড়ে যায় এবং এখানে প্রচুর পরিমাণে শক্তি তৈরি হয়। ঠিক আছে, এনার্জি তৈরি হয়। ঠিক আছে, এবং কি হচ্ছে, আমি যেটা বললাম, অক্সিজোমের মধ্য দিয়ে একটা মাত্র চ্যানেল, যেখানে সমস্ত হাইড্রোজেন আয়ন কি করবে, এই অক্সিজোমের ভেতর দিয়ে হচ্ছে কোথায় আসবে, ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়ার মধ্যে আসবে। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু বোঝা যাচ্ছে না, আমি এই স্ট্রাকচারটিকে একটু ওপরে করছি তোমাদের বোঝার জন্য, না হলে তোমরা বুঝতে পারবে না। একটু ওপরে করছি, না হলে বোঝা যাবে না তোমাদের। ঠিক আছে, দেখি, হ্যাঁ এবার যাও, একটু বোঝা যাচ্ছে। এটা কিন্তু ইনার মেমব্রেনের ভেতরে থাকে। হ্যাঁ, ইনার মেমব্রেনের মধ্যে থাকে, যেহেতু আমার জায়গা নেই সেই কারণে আমি একটু উঁচু করে দিলাম। তাহলে কি বললাম, এটার নাম হলো অক্সিজেন, যেখানে হচ্ছে কি সমস্ত হাইড্রোজেন যে আয়নগুলো আছে সেটা কি করবে, এই অক্সিজেনের মধ্য দিয়ে সেটা ম্যাট্রিক্সে আসবে এবং এই অক্সিজেনের এই গঠনটিকে আমরা বলবো হচ্ছে F0 F1। তাহলে এখানে যে লম্বা দণ্ডটি তাকে আমরা বলবো F0। তোমরা হয়তো ভাববে যে মাথাটা গোল, সেজন্য আমি একে বলবো F0, কিন্তু তা না, এই লম্বা দণ্ডকে আমরা বলবো F0 অর্থাৎ F0, এবং F1 বলবো হচ্ছে এই মাথা পোর্শনটিকে বলবো হচ্ছে F1। একে ফার্নান্ডেজ মোরান এককও বলা হয়। ঠিক আছে, এখান থেকে কি হবে, এই হাইড্রোজেনগুলো হচ্ছে এর মধ্য দিয়ে প্রবেশ করবে এবং এখানে এক ধরনের উৎসেচক থাকে। এই অক্সিজোমের মধ্যে এক ধরনের উৎসেচক থাকে, সেই উৎসেচকের নাম কি, সেই উৎসেচকের নাম হচ্ছে এটিপি সিনথেটেজ। এটিপি সিনথেস
অর্থাৎ যেখানে এটিপি সংশ্লেষিত হয় সেই উৎসেচককে আমরা বলি এটিপি সিনথেস। ঠিক আছে, সে কি করে এই F1 যে জায়গাটি আছে সেখানেও বসে থাকে এবং এই যে হাইড্রোজেন আয়নগুলো যখন এর ভেতর দিয়ে প্রবেশ করবে এরা কি করবে, এনার্জিকে লুজ করবে। এই এনার্জিটাকে কি করবে, ও কাজে লাগিয়ে কি করবে, আমাদের যে এডিপি আছে, আমাদের কি আছে এডিপি আছে, সেই এডিপিটাকে কি করবে, ফসফরাসের সাথে যুক্ত করে তৈরি করবে এটিপি। ফসফরাস কোথায় পায়, এই যে এটিপি সিনথেটেজ আছে উৎসেচক, তার মধ্যে হচ্ছে ফসফরাস থাকবে। সে কি করবে, এই এনার্জিটাকে কাজে লাগিয়ে কি করবে, এডিপি যে আছে সেই এডিপিকে এটিপিতে রূপান্তরিত করে দিবে। এখানে বোঝা যাচ্ছে না বলে আবার আমি একটু উপরে লিখছি, এটিপিতে রূপান্তরিত করে দিবে। ঠিক আছে, এডিপিকে এটিপিতে রূপান্তরিত করে দিবে। এইভাবেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে জল এবং এটিপি উৎপন্ন হয়। ঠিক আছে, খুব একটা কঠিন কিছু নয়, তোমাদের এখানে কোনো রকম স্ট্রাকচার কিছু আসে না, তোমাদের এখান থেকে মেনলি শর্ট কোয়েশ্চেনগুলোই আসবে যে কিভাবে কার মাধ্যমে কমপ্লেক্স 1-এ কী কী তোমার প্রোটিন থাকে, কমপ্লেক্স 3-এ কী প্রোটিন থাকে, কমপ্লেক্স 4-এ কী প্রোটিন থাকে। ঠিক আছে, এবং তোমাদেরকে বলতে পারে মোবাইল ক্যারিয়ারকে। ঠিক আছে, এই সমস্ত ধরনের প্রশ্ন তোমাদের আসবে। এবং অক্সিজোমের মধ্যে কোন উৎসেচক থাকে, এটিপি সিনথেজ, এই উৎসেচকগুলো থাকে। এই যে জায়গাগুলোর জন্যই এই জায়গাটিকে খুব ভালো করে পড়তে হবে। ক্লাস 11-এর নিটের জন্য এই পোর্শনটি খুব ইম্পর্টেন্ট, সেজন্য খুব ভালো করে বুঝে পড়বে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ, শুধু একবার একটু দেখে নিলেই তোমরা কিন্তু টোটাল জিনিসটাকে খুব ভালোভাবে মনে রাখতে পারবে। তো আজকে এখানেই থাকলো। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বন্ধুদের কাছে শেয়ার করো, তাদেরকে জানাও। তো আজকে আমরা এতটুকুই থাক, পরের দিন আমরা নেক্সট চ্যাপ্টার ডিএনএর গঠন সম্পর্কে পড়ব। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগছে। তো চলো, গুড নাইট।